আমি ৫ বছর ধরে মায়ের অপারেশনের জন্য দেশে টাকা পাঠিয়েছি। এখন জানতে পারলাম মা ১০ বছর আগেই মারা গেছেন। তাহলে আমার টাকাটা কে নিচ্ছিল? আমার নাম মিথিলা। সবাই আমাকে মিথি বলে ডাকে। আমি আমজাদ হোসেনের বড় মেয়ে। গত ১২ বছর ধরে আমি আমেরিকায় থাকি। কিন্তু সিনেমায় যেরকম আমেরিকা দেখায় আমার আমেরিকা সেরকম ছিল না। না কোনো বিলাসবহুল গাড়ি, না ডিজাইনার ব্যাগ, না সুখের জীবন। আমার আমেরিকা ছিল ৩টা চাকরি। দিনে রেস্টুরেন্টে কাজ, রাতে হাসপাতাল পরিষ্কার করা আর সপ্তাহান্তে মানুষের কাপড় ধোয়া। আমার পুরো জীবনটাই ছিল দেশে টাকা পাঠানোর জন্য, বিশেষ করে মায়ের জন্য। সেদিন ছিল মঙ্গলবার সকাল। হাসপাতালে রাতভর কাজ শেষ করে আমি মাত্র রুমে ফিরেছি। এতটাই ক্লান্ত ছিলাম যে ফোনটা ধরতেই চাইনি। কিন্তু স্ক্রিনে ছোট ভাই সিয়ামের নাম দেখে ফোন ধরলাম। মিথি আপু, ওর গলা কাঁপছিল। প্লিজ এখনই টাকা পাঠাও, মা আবার অজ্ঞান হয়ে গেছে। আমার বুক চিনচিন করে উঠলো। কী হয়েছে? গত মাসেই তো ওষুধের জন্য টাকা পাঠালাম। জানি, সিয়াম কান্নার গলায় বলল, কিন্তু ডাক্তার বলেছে এবার অপারেশন লাগবে। মায়ের হার্টের অবস্থা খারাপ। এই সপ্তাহে অপারেশন না করলে মা বাঁচবে না। আমি চোখ বন্ধ করলাম। আমার মা, যে আমাকে ছোটবেলায় ঘুম পাড়িয়ে গান গাইতো, যে নিজের গয়না বিক্রি করে আমাকে স্কুলে পাঠিয়েছে, যার মুখ আমি ১২ বছর ধরে দেখিনি, কত লাগবে? আমি জিজ্ঞাসা করলাম, যদিও জানতাম আমার কাছে সেই টাকা নেই। ৩ লাখ টাকা, সিয়াম বলল। আমি প্রায় চিৎকার করে উঠলাম, ৩ লাখ টাকা? এত তো প্রায় $৩,০০০। আমি এত টাকা কোথায় পাবো? মিথি আপু প্লিজ। এবার সে আকুতি মিনতি শুরু করলো, তুই ছাড়া আমাদের কেউ নেই। সায়ন এখনও পড়ছে, সাদিয়া আপু চাকরিটা হারিয়েছে, প্লিজ আপু। আমি আমার ছোট রুমটার দিকে তাকালাম। মেঝেতে একটা পাতলা গদি, একটাই হাঁড়ি যেটাতে প্রতিদিন ভাত আর ডাল রান্না করি। ৩ বছর ধরে একই জ্যাকেট পরে শীত পার করছি, কিন্তু এটা ছিল মায়ের জন্য। ঠিক আছে, আমি ফিসফিস করে বললাম, ৩ দিন সময় দিয়ে আমি টাকা জোগাড় করব। 3 দিন আমি ঘুমাইনি। জামাইকান সহকর্মী শেরনের কাছ থেকে ধার নিলাম। বাবা মারা যাওয়ার আগে দেওয়া ছোট সোনার চেনটা বন্ধক রাখলাম। রেস্টুরেন্টের বসদের কাছে অগ্রিম বেতন চাইলাম। শেষ পর্যন্ত আমি $২৮০০ জোগাড় করলাম। সাথে সাথে সিয়ামের পাঠানো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, যে অ্যাকাউন্টে আমি গত 10 বছর ধরে টাকা পাঠাচ্ছিলাম। সিয়াম এটাকে বলতো মায়ের মেডিকেল অ্যাকাউন্ট। ধন্যবাদ মিথি আপু। টাকা পৌঁছানোর পর সে বলল, কাল মায়ের অপারেশন, তুই মাকে বাঁচিয়ে দিলি। সেদিন রাতে আমি কেঁদেছিলাম, কষ্টে না, গরিব হয়ে যাওয়ার জন্য না। আমি কেঁদেছিলাম কারণ আমি ভেবেছিলাম মা বেঁচে যাবে, কারণ আমি একজন ভালো দায়িত্বশীল মেয়ে। কিন্তু কয়েক সপ্তাহ পর সব কিছু বদলে গেল। আমি ফেসবুকে ছিলাম, দেশে কি হচ্ছে জানার একমাত্র উপায় ছিল এটা। হঠাৎ আমার কাজিন নিপার একটা পোস্ট চোখে পড়লো, একটা জন্মদিনের পার্টির ছবি। আর ছবির মাঝখানে দামি কাতান শাড়ি পরে গলায় সোনার মালা দিয়ে হাসছে আমার বোন সাদিয়া। যে সাদিয়ার কথা সিয়াম বলেছিল চাকরি হারিয়েছে, যে নাকি মায়ের চিকিৎসায় সাহায্য করতে পারছে না। কিন্তু আমাকে সবচেয়ে বেশি থামিয়ে দিল ক্যাপশনটা, মায়ের 65তম জন্মদিন ধুমধাম করে উদযাপন। এখন মায়ের ব্যথা সেরে গেছে, তাই আবার নাচতে পারছে। আমি আবার পড়লাম, তারপর আবার মায়ের 65তম জন্মদিন। কিন্তু সিয়াম তো বলেছিল 3 সপ্তাহ আগে মায়ের হার্ট অপারেশন হয়েছে। আর পায়ের ব্যথা মানে কি? মায়ের তো হার্টের সমস্যা ছিল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি আরও ছবি দেখতে লাগলাম। মা কেক কাটছে, মা হাসছে, একজন সুস্থ মানুষের মতো, হার্ট অপারেশন করা রোগীর মতো না। আমি সাথে সাথে সিয়ামকে ফোন দিলাম। মিথি আপু, ওর গলায় অস্বস্তি, কেমন আছিস? সিয়াম, আমি ধীরে বললাম, আমি মায়ের জন্মদিনের ছবি দেখলাম, তুই বলেছিলি 3 সপ্তাহ আগে মায়ের হার্ট অপারেশন হয়েছে। আবার নীরবতা। সিয়াম, এবার আমি চিৎকার করলাম, কি হচ্ছে? মা যদি অপারেশন করে থাকে তাহলে ওভাবে হাসছে কিভাবে? আপু শান্ত হ, না সত্যি কথা বল। এটা তেমন কিছু না। সে দ্রুত বলল, মায়ের একটু পায়ের সমস্যা ছিল, কিছু টাকা চিকিৎসায় গেছে, বাকিটা বাড়ির কাজ, শাহানের সেমিস্টার ফি। আমি ফোন কেটে দিলাম। আমার পুরো শরীর কাঁপছিল। 10 বছর ধরে আমি টাকা পাঠিয়েছি, প্রতি মাসে, কখনো কখনো মাসে 2 বার। মায়ের হার্টের ওষুধের জন্য, ডাক্তারের জন্য, বিশেষ খাবারের জন্য হাজার হাজার ডলার। আর এখন সিয়াম বলছে সেটা পায়ের চিকিৎসা ছিল। এত বড় মিথ্যা কথা! আমি তাড়াতাড়ি আমার পুরনো বন্ধু ইতির নাম্বার খুঁজলাম। সে এখন আমাদের গ্রামেই থাকে। যদি কেউ সত্যি বলে তাহলে সেই বলবে। ইতি, একটা কথা জিজ্ঞাসা করব? আমি ফোনে বললাম, আমার মা কেমন আছে? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর সে ধীরে বলল, মিথি, কোন মা? আমার মা, সুফিয়া বেগম। আবার নীরবতা। এরপর কাপা গলায় সে বলল, মিথি, আমি জানি না এটা কিভাবে বলবো। আমার বুক ধরফর করছিল। কি বলবি? মিথি, তোর মা 5 বছর আগে মারা গেছেন। আমরা তো ওনার দাফনও করেছি, তুই জানিস না? ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। চারপাশ ঘুরতে লাগলো। না, এটা মিথ্যা, ভুল। কারণ আমি তো গত 10 বছর ধরে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছি। প্রতি মাসে সিয়ামের সাথে মাকে নিয়ে কথা বলছি। মাত্র 3 সপ্তাহ আগে অপারেশনের জন্য টাকা পাঠালাম। মা মারা যেতে পারে না। আর যদি সত্যিই মা মারা গিয়ে থাকে তাহলে এতদিন আমার টাকা কে নিচ্ছিল? মেঝেতে পড়ে থাকা ফোনটার ওপাশ থেকে ইতির গলা তখনও ভেসে আসছিল, মিথি, হ্যালো মিথি, তুই আছিস? কিন্তু আমার কানে তখন কোনো শব্দ ঢুকছিল না। চারপাশের দেয়ালগুলো যেন তীব্র গতিতে ঘুরতে ঘুরতে আমার দিকে এগিয়ে আসছিল। মাথার ভেতর ধপধপ করছিল। 5টা বছর আগে আমার মা মারা গেছেন। অথচ এই 5 বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমি ভেবেছি ওপারে আমার মা বেঁচে আছেন। কার জন্য আমি নিউ ইয়র্কে হাড় কাঁপানো শীতে জ্যাকেট না কিনে টাকা বাঁচিয়েছি? কার জন্য একবেলা খেয়ে না খেয়ে পশুর মতো 24টা ঘন্টা খাটুনি খেটেছি? আমার পুরো শরীর কাঁপছিল। আমি ফোনটা তুলে
বলে কোনো মতে আবার কানে দিলাম। কান্না নয়, আমার গলা দিয়ে তখন হিংস্র একটা চিৎকার বেরিয়ে এলো। ইতি, তুই মিথ্যা কথা বলছিস। সিয়াম আমার সাথে প্রতিদিন মায়ের কথা বলে। আমি ফেসবুকে মায়ের ফটো দেখেছি। এই তো 3 সপ্তাহ আগে মায়ের হার্টের অপারেশনের জন্য আমি 3 লাখ টাকা পাঠালাম। মা মরলে সেই টাকা কে নিল? ইতি ওপাশ থেকে কেঁদে ফেলো, ফিসফিস করে বলল, মিথি রে, তুই শান্ত হ। গ্রামের সবাই দেখেছে তোর মা 5 বছর আগে লিভার সিরোসিসে ভুগে মারা গেছেন। সিয়াম আর সাদিয়া আমাদের সবাইকে বলেছিল যে তুই সব জানিস, কিন্তু ভিসার সমস্যার জন্য দেশে আসতে পারছিস না। তুই নাকি নিজেই ওদের নিষেধ করেছিস তোকে যেন বারবার ফোন করে বিরক্ত না করা হয়। কথাটা শুনে আমার বুকের ভেতরটা যেন পাথর হয়ে গেল। নিজের ভাই আর বোন মিলে গ্রামের মানুষের কাছে আমাকে এমন এক পাষাণ মেয়ে বানিয়েছে যে মায়ের মৃত্যুর পরও দেশে আসেনি, আর আমার কাছে মায়ের হার্টের অসুখের কাল্পনিক গল্প ফেদে প্রতি মাসে টাকা চুষে নিয়েছে। আমি আর একটা মুহূর্ত দেরি করলাম না। শরীর আর মনের সবটুকু ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে সেখানে জেদ আর প্রতিশোধের আগুন জ্বলে উঠল। বুক পকেট থেকে ক্রেডিট কার্ডটা বের করে সাথে সাথে ঢাকা যাওয়ার সবচেয়ে কাছের ফ্লাইটের একটা টিকিট কেটে ফেললাম। আমার জমানো বলতে আর কিছুই ছিল না। শেরনের কাছ থেকে ধার নেওয়া টাকা সামান্য যা বেঁচে ছিল তা দিয়েই টিকিটটা কাটলাম। আমি ওদেরকে আর একটা ফোনও করলাম না, কোনো সতর্ক বার্তা দিলাম না। আমি দেখতে চাই আমার 12 বছরের রক্ত জল করা উপার্জন ওরা কেমনে রাজপ্রসাদ বানিয়েছে। পরের দিন রাতে যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম তখন ঢাকার বাতাসে ভ্যাপসা গরম, কিন্তু আমার ভেতরটা তখনও ব্রুকলিনের সেই বরফ শীতল সকালে জমে আছে। একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি চলে গেলাম ধানমন্ডির সেই ঠিকানায় যেখানে শ্যাম বলেছিল ওর মায়ের চিকিৎসার সুবিধার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। রাত তখন প্রায় 9:30। ফ্ল্যাটের সামনে এসে যখন দাঁড়ালাম আমার চোখ কপালে উঠল। এটা কোনো সাধারণ ভাড়া বাসা নয়। ধানমন্ডি লেকের পাশে এক বিলাসবহুল বহুতল ভবনের 5 তলায় বিশাল ফ্ল্যাট। দারোয়ানকে জিজ্ঞাসা করতে সে একগাল হেসে বলল, ও শ্যাম সাহেবদের বাসা? যান আপা, ওনারা তো বাসাতেই আছেন। আজ ওনাদের আপার বরের জন্মদিনের পার্টি চলছে। বুকের ভেতর লাফার মতো রাগ দলা পাকিয়ে উঠল। লিফটে করে 5 তলা উঠে দরজার সামনে দাঁড়ালাম। ভেতর থেকে উচ্চ শব্দে গান আর হাসির আওয়াজ ভেসে আসছিল। কলিং বেলের হাত দেওয়ার আগে আমার হাতটা একবার কাঁপলো। দরজাটা খুলল সিয়াম, পরনে দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ামের হাতে জুসের গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ওর মুখের সব রক্ত যেন 1 সেকেন্ডে শুষে নিল কেউ। মিথি আপু, তুমি ওর গলা চিরে শুধু এইটুকুই বের হলো। আমি ওকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলাম। ড্রয়িং রুমে তখন রাজকীয় আয়োজন, দামি ঝাড়বাতি, নতুন সোফা সেট আর মাঝখানে টেবিলে বিশাল কেক। পাশে দাঁড়িয়ে আছে সাদিয়া আর ছোট ভাই সান। সাদিয়ার পরনে ঝলমলে শাড়ি আর গা ভর্তি সোনা আর গয়না। আমাকে দেখে সবার মুখের হাসি পলকে মিলিয়ে গেল। পুরো ঘরে এক মরণ থমথমে নীরবতা নেমে এলো। আমি সোজা সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। ওর গলার সোনার চেনটার দিকে তাকিয়ে শীতল গলায় জিজ্ঞাসা করলাম, চাকরি হারিয়ে খুব কষ্টে আছিস না রে সাদিয়া? মায়ের অপারেশনের টাকা দিতে পারছিলি না? সাদিয়া কোনো জবাব দিতে পারলো না, শুধু ভয়ে কাঁপতে লাগলো। আমি ঘুরে সিয়ামের কলার চেপে ধরলাম। আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু গলায় ছিল বজ্রের মতো আওয়াজ। বল কুলাঙ্গার, গত 5 বছর ধরে মায়ের নাম করে আমার কাছ থেকে লাখ লাখ টাকা কে নিচ্ছিল? মা নাকি 5 বছর আগে মারা গেছে। তোর মায়ের মরা লাশ বিক্রি করে এখানে রাজত্ব করছিস। শ্যাম আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে চিৎকার করে উঠলো, আপু শান্ত হও, সায়ন দরজাটা বন্ধ কর, বাইরের মানুষ যেন কিছু না শোনায়। ঠিক তখনই পেছনের ঘরে দরজা খুলে গেল, আর সেই দরজা দিয়ে হুইল চেয়ার ঠেলে যে বেরিয়ে এলো তাকে দেখে আমার চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে গেল। আমার পা দুটো যেন মাটির সাথে জমে গেল। ঘরের ভেতরের আলোটা আমার চোখে ধাঁধা লাগিয়ে দিল। এ কাকে দেখছি আমি? আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? কে কোথা থেকে গল্পটা দেখছো অবশ্যই জানাবে। গল্পের এই পর্বটা যদি ভালো লাগে সাড়া দিবে, তাহলে অবশ্যই পরবর্তী পর্বটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য, আর এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।